আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। কেমন হচ্ছে স্যার? আচ্ছা, শোনা গেলে চলেন আমরা আজকে কিছু বেসিক জিওমেট্রি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা প্রথমে ত্রিভুজ নিয়ে কিছু আলোচনা করি। আমরা যদি প্রশ্ন করি আপনাকে যে ত্রিভুজ কাকে বলে, তো আপনি নিশ্চয় বলবেন তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। ত্রিভুজ কিন্তু একটি বহুভুজ, এটা মাথায় রাখবেন। বহুভুজ বা পলিগন। তাহলে বহুভুজ কাকে বলে? দুইয়ের অধিক বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। এখন একটা ত্রিভুজের বাহু যেমন তিনটা থাকে, ওই ত্রিভুজের শীর্ষকোণ ওরাও তিনটা থাকে। এই যে এ বি সি তিনটা কোণ দেখতেছেন, এদেরকে বলা হয় শীর্ষকোণ বা ভার্টেক্স পয়েন্ট ইংলিশে বলা হয়। ওকে। এখন এই ত্রিভুজের আপনি বাহু, কোন বাহুটাকে কি বলা হয় সেটা আপনি বলতে পারবেন না, তবে এটা বলতে পারবেন আপনি যদি শীর্ষকোণ এ বলেন, তাহলে তার বিপরীত বাহু যেটা, সেটা হবে ভূমি। তার মানে ত্রিভুজের শীর্ষকোণের বিপরীত বাহুকে ভূমি বলে। তার মানে এই বিসি বাহু যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। ইভেন আপনি যদি আপনার শীর্ষবিন্দু বি বলেন, তাহলে তার বিপরীত বাহু কে? এসি। তখন আমার ভূমি হয়ে যাবে এই এসি। ঠিক একইভাবে আমার শীর্ষবিন্দুকে যদি আমি কাউন্ট করি সি, তাহলে তার বিপরীত বাহু, তখন আমার ভূমি হয়ে যাবে হচ্ছে এ বি। তার মানে ত্রিভুজের ভূমি ডিপেন্ড করে সাপেক্ষে কার? শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে ত্রিভুজের কি হয়? ভূমি হয়। এবার ত্রিভুজ হওয়ার কিছু শর্ত আছে। আপনি ইচ্ছা মতো, আপনার মতো করে আপনি কি করতে পারবেন না? ত্রিভুজ অঙ্কন করতে পারবেন না। ত্রিভুজের কিছু নির্ধারিত শর্ত আছে, সেই শর্তের সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করতে হয়। সেটা কেমন? ধরেন এই ত্রিভুজের এই তিনটা বাহুকে আমি ইন্ডিকেট করলাম এ বি সি দ্বারা। এখন এই ত্রিভুজটা গঠন করতে গেলে আপনার প্রথম কন্ডিশন হচ্ছে, আমরা এটা বলতে পারি যে এমন একটা উপপাদ্য আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু এ আর বি, এই দুইটা যদি আমি যোগ করি, তার যোগফল অবশ্যই তৃতীয় বাহু সি এর থেকে বৃহত্তর হতে হবে। যেমন আমি যদি এটা বলি যে এখানে বি আর সি কে যদি আমি যোগ করি, তাহলে তার তৃতীয় বাহু এ থেকে বড় হতে হবে। আমি যদি এ আর সি কে যোগ করি, তাহলে তার তৃতীয় বাহু বি এর থেকে বড় হতে হবে। এটা আবার ভাইস ভার্সা এভাবে বলা যেতে পারে যে আমাদের তৃতীয় বাহু যেটা সি, এটা বরং ছোট হবে অপর দুই বাহুর যোগফল থেকে। আপনি কিন্তু এটাও বলতে পারেন তৃতীয় বাহুটা ছোট হবে অপর দুই বাহুর যোগফল থেকে। এই একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হতে পারে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে, সেটা কেমন? সেটা আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল অবশ্যই ক্ষুদ্রতর হবে তৃতীয় বাহু থেকে। তাহলে কি বলছি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এটা একটা বৈশিষ্ট্য। যেমন আমি যদি বলি বি মাইনাস সি, এটা অবশ্যই ছোট হবে এর থেকে। আমি যদি বলি এ মাইনাস সি, তাহলে এটা অবশ্যই ছোট হবে বি থেকে। এটা আবার এমনটাও বলা যেতে পারে যে আমরা যদি বলি তৃতীয় বাহু, এটা অবশ্যই বড় থাকবে অপর দুই বাহুর বিয়োগফল থেকে। তৃতীয় বাহু অবশ্যই বড় থাকবে অপর দুই বাহুর বিয়োগফল থেকে, এটাও বলা যেতে পারে। এখন আসেন, ধরেন আমরা তিনটা বাহুর কথা বললাম এখানে, যে 3, 5, 7। এই তিনটা বাহু দিয়া আমরা কি আদৌ ত্রিভুজ অঙ্কন করতে পারবো? সেইটা আমরা কিভাবে বুঝবো? ওই যে দুইটা শর্ত লিখে রাখলাম, যে কোনো দুইটা বাহু যোগ করেন। ধরেন 3 আর 5 যোগ করলাম, এই যোগফল কত? 8। এটা কি আমার 7-এর চাইতে বড়? ইয়েস, বড়। বাকিগুলো দেখি। আমরা যদি বলি যে এখানে 5 আর 7, এদেরকে যদি যোগ করি, তাহলে আমার তৃতীয় বাহু 3 থেকে কি বড়? হ্যাঁ, বড়। আমরা যদি এমনটা বলি যে 3 আর 7, এই দুইটাকে যদি যোগ করি, যোগফল কি আমার তৃতীয় বাহু 5-এর চাইতে বড়? ইয়েস, বড়। আমরা তাহলে কি করতে পারবো? এই যে বাহুটা দেখতে পাচ্ছেন 3, 5, 7, এই বাহুগুলো দিয়ে আমরা কি অবশ্যই ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন আপনাকে যদি বলা হয় এমনটা যে আমরা কি এই কাজটা করতে পারি কিনা,
এখানে এক, এক, দুই, এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলো গিয়ে এই বাহুগুলো দিয়ে কি আমরা আদৌ কোনো প্রকার ত্রিভুজ অঙ্কন করতে পারবো? আমরা এই বাহুগুলো দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি পারে কিনা। তো আমি যদি এক আর এক যোগ করি, তাহলে সে তো ভাই তৃতীয় বাহু দুইয়ের চাইতে বড় হলো না, সমান হয়ে গেল। আমরা প্রথমেই হুসুট খেয়ে গেলাম। আমরা এটা দিয়ে আসলে কখনোই ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন যে ত্রিভুজ অঙ্কনের বাহুর শর্তগুলো আসলে কিভাবে কাজ করে। এখন আপনার কাছে আরেকটা বিষয় আছে, যে আমাদের সমকোণী ত্রিভুজ, সমস্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই বিষয়গুলো। যেমন আপনার সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা কি, এবং সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি বলি, ধরেন এখানে আমরা, আমি এইভাবে না বলে এভাবে বলি, তিনটা বিষয়। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি সি স্কোয়ার হয়, এইটা দিয়া আমরা কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান সি স্কোয়ার যদি হয়, তাহলে এটা দিয়ে আমরা যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো তার নাম হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটার নাম হবে সমকোণী ত্রিভুজ। তো সাপোজ এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে কি সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার যদি হয়, তাহলে সেটা দিয়ে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করতে পারছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার আসেন, যদি বিষয়টা এমন হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার, এমন যদি হয়, তাহলে আমরা কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো? যদি আমাদের এমন হয়, তাহলে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করতে পারবো সেটাকে বলা হয় হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে গ্রেটার দেন আছে, তাহলে আমরা যেটা অঙ্কন করতে পারবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা মাথায় নেবেন, কি অঙ্কন করতে পারবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে তার সূক্ষ্মকোণী ত্রিভুজের একটু চিত্রটা একটু আবার দেখেন। চিত্রটা মুছে গেল কেন? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি আমাদের ধরেন যে তিনটি বাহু দেওয়া থাকে, আর তিনটি বাহুর এর মধ্যে দুইটি বাহুর বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন যদি সি স্কোয়ার হয়, তাহলে সেটা যে ধরনের ত্রিভুজ হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসেন, আমাদের যদি বিষয়টা এমন হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন যদি সি স্কোয়ার হয়, তাহলে আমরা কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো? তাহলে আমরা যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো সেটাকে বলা হয় হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা যেটা বলেছিলাম, যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের একটি স্থূলকোণী ত্রিভুজ, যার এই কোণটা কি কোণ? 90 ডিগ্রির চাইতে বড়। এ বি সি যদি হয়, তাহলে সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এই তিনটা জিনিস কিন্তু, প্রথমটা অনেকেই জানেন, কি সবাই জানেন যারা স্টুডেন্ট। আর লাস্টের দুইটা কিন্তু অনেকের মধ্যে কি আছে, গ্যাপ আছে। এই জিনিসটা হয়তো অনেকের খুব বেশি একটা পরিচিত না এই জায়গাগুলো থেকে। যেমন আমরা যদি এমনটা বলি, খেয়াল করে দেখেন, আপনার কাছে যদি এইরকম বাহু দেওয়া থাকে, আমরা এখানে বললাম যে 3, 4, 5, এই বাহুগুলো দ্বারা আপনি কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবেন? তাহলে এরই মধ্যে আপনি দেখেন বড় বাহুটাকে, বড় বাহুটা হলো 5, তাহলে এটাকে আমি অতিভুজ চিন্তা করি। তাহলে 5 স্কোয়ার সমান 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এরা কি পরস্পর সমান হয় কিনা দেখেন। 5 স্কোয়ার মানে কত? 25। আর ওই পাশে 9 আর 16 যোগ করলে কত? 25। তাহলে এটা দিয়ে যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবেন, সেই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। ওকে, এবার আসেন, আমাদের কাছে যদি এমনটা বলা হয়, এটা হচ্ছে সমকোণ, যদি আমাদের এমন দেওয়া থাকে, ধরেন 4, 5 এবং কি 6, তাহলে এটা দিয়ে আমরা কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো? তাহলে আমরা একটু এখানে দেখি যে আমাদের বড় বাহুটা কি 6, তাহলে 6 স্কোয়ার, আমরা ধরেন এখানে আমাদের 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এর বর্গের যোগফল 6 স্কোয়ারের বর্গের যোগফল থেকে বড় না ছোট সেটা আগে আমরা দেখি। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4 4 16,
আর এখানে কত 25, আর এখানে কত হয় 36। আপনার কি মনে হচ্ছে 16 আর 25-এর যোগফল 36-এর চাইতে কি বড় হবে না? কথা বলেন, 36-এর চাইতে কি বড় হবে না? জি। অবশ্যই বড় হবে। তাহলে যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো সেই ত্রিভুজটা হবে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার প্রত্যেকটা কোণই কি 90 ডিগ্রি এর চাইতে ছোট। ঠিক আছে। এইবার আমাদের কাছে যদি বিষয়টা এমন হয় যে আপনার এখানে এমন কিছু বাহু দেওয়া আছে, ধরেন যে আমাদের এখানে 3, 5, 2 দেওয়া আছে, তাহলে কি আমরা কি করতে পারবো? তাহলে ধরেন এখানে আমরা 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর এখানে কি 5 স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু দেখি সম্পর্কটা কেমন। এখানে 4 আর এখানে কত 9, তাহলে 4 আর 9 যোগ করলে কত 13। তাহলে 13টা অবশ্যই ছোট কার থেকে? 5 5 25-এর থেকে। এখন প্রথম কথা হচ্ছে আগে কি ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা সেটা দেখতে হবে। আপনি বলেন তো, এই বাহুগুলো দিয়ে কি আদৌ ত্রিভুজ অঙ্কন করা যাবে? সিদ্ধান্ত পরে, প্রশ্ন হচ্ছে আদৌ যাবে। কি ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা। বলেন তো, মজার ব্যাপার কিন্তু, ত্রিভুজ অঙ্কন করা যাবে? না স্যার। ত্রিভুজ অঙ্কন করা যাবেই না, কারণ এই বাহুগুলো দিয়া। কেন ত্রিভুজ অঙ্কন করা যাবে না খেয়াল করে দেখেন। দুই বাহুর সমষ্টি। এই যে 3 এবং 2 যোগ করলে কি 5 এর বড় হইছে তৃতীয় বাহু থেকে, সমান হয়ে গেছে। সুতরাং আমি এটা দিয়ে ত্রিভুজ অঙ্কনই করতে পারবো না, ওটা তো প্রশ্নই আসে না। আমি এই সূক্ষ্মকোণী হবে না স্থূলকোণী হবে সেটা পরে, এই বাহুগুলো দিয়ে আমরা ত্রিভুজই অঙ্কন করতে পারবো। এবার আসেন, যদি আমি তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর কি বলতে পারি, ধরেন আমি 1 বললাম, 2 বললাম, আর ধরেন এখানে বললাম হচ্ছে 5। এগুলা দিয়ে কি আদৌ আগে ত্রিভুজ অঙ্কন করতে পারবো কিনা সেটা দেখতে হবে। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা তো সম্ভব না। 3 5-এর থেকে বড় হয় না। তাহলে আমরা একটু বড়র দিকে যাই, ধরেন 5 6 7, এটা দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো? 5 স্কোয়ার, আর হচ্ছে 6 স্কোয়ার, আর হচ্ছে এখানে কত 7 স্কোয়ার, 25, আর 6 6 কত 36। তাহলে 7 7 49 থেকে কিন্তু 25 আর 36 যোগ করলে 49 থেকে বড় হবে না ছোট হবে দেখেন তো? 25 এবং 36 যদি আমরা যোগ করি, তাহলে 25 এবং 36, আর এটা হচ্ছে 7 7 49। তার মানে আমরা দেখতে পাচ্ছি 11। অবশ্যই এটা বড় হবে, বড় হলে এটাও কি হবে? স্থূলকোণী হবে। তাহলে আমরা এখনো সূক্ষ্মকোণী পাচ্ছি না। এমন কোন একটা বাহু বলি যেটা দিয়ে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। সেটা হচ্ছে ধরেন আমি 5 6 7 যদি বলি, এটা তো হলো না। তাহলে 3, স্যার, এটাই তো মনে হয় স্পট। এটা কি, এটা বেশি হয়ে যাবে না? 25 আর 36-এর যোগফল 49 থেকে বড় হয়ে যাবে না? জি স্যার। ও বড় হইলে তাহলে আমরা বলছি কি, বড় হইলে সূক্ষ্মকোণ হচ্ছে স্যার। সূক্ষ্মকোণী দিবস। আমরা স্থূলকোণী দেখাচ্ছি, এখন স্থূলকোণী দেখাইতে চাচ্ছি। যে স্থূলকোণী হইতে গেলে তো কি হইতে হবে? ছোট হইতে হবে। ধরেন আমি এটা 3 বললাম। স্যার একটু আগে দেখেছেন যে ওটা স্থূলকোণী ত্রিভুজ বলেছেন না? কোনটা? যে একটু আগে 5 6 7, এই যে এটা 5 স্কোয়ার। এটা জি এটা জি। না, এটা তো এ- শর্ত পূরণ করছে না। এটা কি সত্য পূরণ হচ্ছে না? না স্যার, এটা সূক্ষ্মকোণের হচ্ছে স্যার। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, আমি সেটা বলছি, আমি তো স্থূলকোণী 49-এর থেকে এই দুইটা তো বড় স্যার। সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে কিনা সেটা বলেন। জি স্যার, এটা সূক্ষ্মকণি হ্যাঁ, হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আসলে আমি যদি বলি 2 4, হ্যাঁ এখানে স্যার, 5 হবে বললাম। স্যার। হুম। এখন দেখেন 6, তারপরে 9, তারপরে 7। এখন এটা আমরা একটু করে দেখি। 2 স্কোয়ার এবং 4 স্কোয়ার, আর এখানে কত 5 স্কোয়ার। এখন এখানে হলো 4, আর এখানে হচ্ছে কত 4 4 16, আর এখানে হচ্ছে কত 25। তার মানে 20। তাহলে 20 এবং 25, তার মানে কি এইবার 20টা ছোট হয়ে গেল। তাহলে এই যে তিনটা বাহু দেখতে পাচ্ছেন, 2 4 5, এটা দিয়ে যে ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারবো সেই ত্রিভুজের নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে। না সরি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি তো এটা 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 কি, হ্যাঁ স্থূলকোণী ত্রিভুজ। আমরা তো স্যার, সূক্ষ্মকোণী আগে দেখাইলাম, স্থূলকোণী হ্যাঁ ত্রিভুজ। হ্যাঁ, এটা। আর জি এই স্যার। কোণটা হলো 90 ডিগ্রির চাইতে কি বড়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির চাইতে বড়। এবার আমরা আপনাদের ত্রিভুজ নিয়ে কিন্তু অনেক কথা বলে ফেললাম এখানে। আমাদের আরো অনেক কথা এখনো বাকি আছে, সেটা কেমন চলেন আমরা একটু দেখি।
তো এখানে আমাদের যদি এমনটা বলা হয় যে সাপোজ এ একটা ত্রিভুজের কথা বলা আছে, এ একটা ত্রিভুজ ধরেন। তো এই ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে হচ্ছে 11, আরেকটা বাহু দেওয়া আছে হচ্ছে 7। এখন তাহলে আমাদের যে অপর বাহু, থার্ড যে বাহুটা, সেটা কি হতে পারে? সেটা অনেক কিছুই হতে পারে, তবে একটা কন্ডিশন অনুযায়ী আমি যদি বলি সবচেয়ে ছোট কি হতে পারে, এই 7 এবং 11 কন্ডিশনে তৃতীয় বাহুটা সবচেয়ে ছোট কত হতে পারে? তাহলে আমাদের কি করতে হবে? 11 এবং 7 বিয়োগ করি। বিয়োগ করলে বিয়োগ ফলটা অবশ্যই ছোট থাকবে তৃতীয় বাহু থেকে। তৃতীয় বাহুটা জানি না, সাপোজ ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে বলেন তো বিয়োগ ফলটা কত হয়? বিয়োগ ফল কত ফোর। হয়? হ্যাঁ, 4। তার মানে আমরা কি বুঝতে পারছি? তৃতীয় বাহুটা, তৃতীয় বাহুটা এক্স এর, দেখেন এক্স এর মান, এক্স এর মান এখানে কি 4-এর চাইতে বড় বোঝাচ্ছে। তার মানে তৃতীয় বাহুটা যেটা হবে সেটা 4-এর চাইতে বড় হইতে হবে। এই বিষয়টাকে কি আমরা চাইলে একটু ঘুরায় এইভাবে লিখতে পারি না, যে এক্সই বরং বড় হবে কার থেকে? 4-এর থেকে বড় হবে। তার মানে এক্স গ্রেটার দেন 4, এই কথার অর্থ হচ্ছে এক্স এর মান অবশ্যই বড় থাকবে। কার থেকে বড় থাকবে? 4-এর থেকে বড় থাকবে। তাহলে এই অসমতার শর্তে এক্স এর পূর্ণ সংখ্যায় মানগুলো কি হতে পারে? আমি দশমিকে না যাই, পূর্ণ সংখ্যায় এক্স এর মানগুলো কি হতে পারে? 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, ডট ডট। তবে শেষ, এটা কিন্তু আবার লিমিট আছে, একদম আনলিমিটেড হবে না। সর্বোচ্চ কত সেটা আমি পরে দেখাচ্ছি। তার মানে সবচেয়ে ছোট বাহু যেটা হতে পারে 11 এবং 7-এর কন্ডিশনে এই ত্রিভুজের, সেটা কিন্তু 5। এবার যদি প্রশ্ন করা হয় তাহলে সবচেয়ে বড় কি হতে পারে? 11 এবং 7 একটা ত্রিভুজে দুইটা বাহু, সেই ক্ষেত্রে তৃতীয় বাহু সবচেয়ে বড় কি হতে পারে? তখন আমার যে কন্ডিশনটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে 11 এবং 7 যোগ করেন। যোগ করলে তৃতীয় বাহু এক্স এর চাইতে বড় হইতে হবে। তাহলে যোগ করলে আমাদের কত হয়? 18। তার মানে এক্স এর মান 18 এর থেকে কি ছোট থাকবে, অথবা এক্স থেকে 18 বরং কি বড় বোঝাচ্ছে। এই বিষয়টাকে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি না, যে এক্সই বরং ছোট থাকবে কার থেকে? 18 থেকে। এক্সই ছোট থাকবে কার থেকে? 18 থেকে। হ্যাঁ, তাহলে এই অসমতার কন্ডিশনে আমরা এক্স এর এক্সাক্ট ভ্যালুগুলো কি বলতে পারি? পূর্ণ সংখ্যায় আমরা এমনটা বলতে পারি, সেটা 17 হতে পারে, 16 হতে পারে, হ্যাঁ 15 হতে পারে, ডট ডট ডট। বলেন তো কত পর্যন্ত হতে পারে? ওই দিক দিয়া 5 পর্যন্ত হতে পারে। তাহলে দেখেন, আমার তৃতীয় বাহুটা এই কন্ডিশনে সবচেয়ে বড় যদি পূর্ণ সংখ্যায় হয়, তাহলে সেটা হতে পারে 17। এখান থেকে দেখেন আর কি কি প্রশ্ন হয় এই জায়গাটা থেকে, একাধিকবার প্রশ্ন হয়েছে। এখন যদি বলা হয় যে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 11 এবং 7, তাহলে তৃতীয় বাহু যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সবচেয়ে ছোট পরিসীমা কি হতে পারে ওই ত্রিভুজের? তাহলে সবচেয়ে ছোট পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে হলো, পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল, লেন্থ অফ দা বাউন্ডারি। তাহলে একটা হচ্ছে 11, আরেকটা হচ্ছে 7, আরেকটা থার্ড সাইড। যদি সবচেয়ে ছোট পরিসীমা বের করতে বলে, তাহলে তৃতীয় বাহু সবচেয়ে ছোট কত? 5, সেটা হতে পারে। তার মানে কত? 23। এখন যদি বলে তাহলে এই কন্ডিশনে, 11 এবং 7 কন্ডিশনে ওই ত্রিভুজের সবচেয়ে বড় পরিসীমা কি হইতে পারে? এটা হলো ছোট পরিসীমা। আর যদি বলা হয় তাহলে সবচেয়ে বড় পরিসীমাটা কি হতে পারে? সবচেয়ে বড় পরিসীমা তখন আমার বড় বাহুটা নিতে হবে। তার মানে 11 + 7 এখানে আমাদের সবচেয়ে বড় কি হয়েছিল? 17। এটা যোগ করলে যেটা আসবে সেটা ত্রিভুজের সবচেয়ে বড় পরিসীমা হতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন এমন করে আসতে পারে, সেটা কেমন? যদি 11 এবং 7 একটা ত্রিভুজের এই দুইটা বাহু হয়, তাহলে এই কন্ডিশনে তৃতীয় বাহুর রেঞ্জ বা পরিসর কি হতে পারে? তৃতীয় বাহুর পরিসরটা কি হতে পারে? খেয়াল করে দেখেন, তৃতীয় বাহুর পরিসর, দ্যাট মিনস তৃতীয় বাহুটা আমি চিন্তা করছি এক্স, তাহলে এক্স এর মান 5 অথবা 5-এর বড়, আবার কি 17 অথবা 17 এর ছোট, এদের যে কোনোটা হতে পারে। তার মানে 5 থেকে 17 পর্যন্ত যত সংখ্যা আছে সবই ওই ত্রিভুজের তৃতীয় বাহু হতে পারে। আপনাদের মাথায় কি কিছু ঢুকছে আমি যেই সকল আলোচনা করতেছি? কিছু কি স্যার, বুঝতেছেন? এটা একটু রিপিট করলে ভালো হয়, এটা একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা কি বলছিলাম? আমরা, আপনি দেখেন 11 এবং 7, একটা ত্রিভুজের একটা বাহু 11, আরেকটা বাহু কি 7।
তাহলে সেই কন্ডিশনে ত্রিভুজের সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যায় সবচেয়ে ছোট তৃতীয় বাহুটা কি হতে পারে 5, অথবা সবচেয়ে বড় 11 এবং 7-এর কন্ডিশনে ত্রিভুজের সবচেয়ে বড় পূর্ণ সংখ্যায় তৃতীয় বাহুটা কি হতে পারে 17। এখন যদি বলা হয় 11 এবং 7 একটা ত্রিভুজের দুইটা বাহু, তাহলে তৃতীয় বাহুর পরিসরটা কি হতে পারে? তাহলে তৃতীয় বাহুর পরিসরটা আমরা দেখলাম সবচেয়ে ছোট বাহু হতে পারে 5, আর সবচেয়ে বড় বাহু হতে পারে কি 17। তার মানে ত্রিভুজ এর তৃতীয় বাহুটার দৈর্ঘ্য 5 অথবা 5-এর বড় এবং 17 অথবা 17 এর ছোট। তার মানে সহজ কথায় কি বলতে পারি, আমরা যদি এটাকে সংখ্যা রেখায় দেখাই, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এই পাশটা হচ্ছে কি নেগেটিভ ইনফিনিটি। তার মানে এক্স এর ভ্যালু বা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কি হতে পারে 5, 5 থেকে 17 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা বলি, তাহলে এই 5 সহ, দ্যাট মিনস এই 5 থেকে শুরু করে কতটুকু পর্যন্ত, এই 17টুকু পর্যন্ত, একদম 17 সহ যতগুলো মান আছে সবগুলো মানই ওই ত্রিভুজের তৃতীয় বাহু হতে পারে। এখানে অসংখ্য মান আছে না ভাই, মানে আনলিমিটেড না, কিন্তু প্রচুর, এখানে আমরা কিন্তু অনেকগুলো মান পাবো। 5.6 হইতে পারে, 5.1 হইতে পারে, হ্যাঁ 16.99 হইতে পারে, দশমিক সহ আমরা যদি বলি অনেকগুলো কিছুই হতে পারে। কিন্তু পূর্ণ সংখ্যায় কি হতে পারে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 হবে না, ওই দিক দিয়ে আবার 4ও হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এই ত্রিভুজ সম্পর্কে আরো কিছু জিনিস দেখবো। এখানে অনেকক্ষণই আলোচনা করা যাবে ত্রিভুজ, আমি তো সমকোণী ত্রিভুজ নিয়ে কথাই বলি নাই। সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বললে আপনার পুরো 1 ঘন্টা সময় চলে যাবে শুধু সমকোণী ত্রিভুজ নিয়েই। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজটা আপনি উঠিয়ে রাখলাম কিসের জন্য, ওই আমাদের যখন ক্লাস শুরু হবে ওই লেকচার ক্লাসটাতে বলবো। আসেন আমরা আরো কিছু জটিল জটিল তথ্য দেখি, ঠিক আছে, যেখান থেকে প্রায়শই আপনার কি হয় প্রশ্ন হয়। এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, চিন্তা করে দেখেন, এই ত্রিভুজ এর আমরা মধ্যমা নির্ণয় করবো এবার। আমরা কি বলেছি, মধ্যমা, ত্রিভুজের মধ্যমা তাহলে কাকে বলে? আমরা ইংলিশে যেটাকে বলি হচ্ছে মি ডি আন, ঠিক আছে, মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে তার ত্রিভুজ এর বাহুত্বয়ের মধ্যবিন্দু এবং উহার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখাকে বলা হয় ত্রিভুজের মধ্যমা বা মিডিয়ান। তাহলে কি বললাম, ত্রিভুজের বাহুত্বয়ের মধ্যবিন্দু, সাপোজ এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুটার মধ্যবিন্দু চিন্তা করেন, এইখানে বিসি বাহুর মধ্যবিন্দুটা আমরা বললাম হচ্ছে এখানে ই, এবং তার বিপরীত শীর্ষবিন্দুটা তাহলে কি এ। তাহলে এইখান থেকে এ এবং এ এবং ই এর যোগফল যেটা পেলাম, এটা হলো এই ত্রিভুজের একটা মধ্যমা। আরেকটা কথা মাথায় রাখবেন, মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। এবার আসেন আমাদের অপর একটা বাহু যদি আমরা এ বি বলি, এই এ বি বাহুটার মধ্যবিন্দু এখানে হচ্ছে ধরেন এফ, এবং তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এখানে কি সি। তাহলে আমরা এই বি, এই এফ থেকে সি এর সংযোগ সরলরেখা যেটা পেলাম, এটা হচ্ছে ওই ত্রিভুজের আরো একটি মধ্যমা। ঠিক একইভাবে আমরা যদি এই এসি বাহুটার কথা চিন্তা করি, তাহলে এর মধ্যবিন্দু, সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি যে এর মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের এখানে কি এ ডি, এ বি সি ডি ই এফ, আমরা কত পর্যন্ত চলে গেলাম, এ বি সি ডি ই এফ জি। আচ্ছা যাই হোক, ধরেন যে এটা হচ্ছে জি, তাহলে তার বিপরীত শীর্ষবিন্দুটা আমরা কি বলছি বি। তাহলে এখান থেকে আমরা এই বিপরীত শীর্ষবিন্দু থেকে এই জি পর্যন্ত যে বাহুগুলো আছে, সেই বাহুগুলোর সংযোগ সরলরেখা যেটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের আরো একটা মধ্যমা। তার মানে এই এসি বাহুর মধ্যবিন্দু আমরা বললাম জি, তার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে বি, এই বি থেকে জি এর যে সংযোগ সরলরেখা, এটা হচ্ছে ত্রিভুজের আরো একটা মধ্যমা। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এইখানে আমরা তিনটা মধ্যমা পেয়েছি, ঠিক আছে, তিনটি মধ্যমা পরস্পর একটা বিন্দুতে সেট করেছে, ঠিক আছে। এই বিন্দুটার নাম কি, এই বিন্দুটার নাম কি আমরা সেটা কি কেউ জানি? এই বিন্দুটার নাম কি? এই ত্রিভুজ বিন্দুটাকে মধ্যমা। বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র, ঠিক আছে, ভর কেন্দ্র। তাহলে আমরা ভর কেন্দ্র কাকে বলবো, ভর কেন্দ্র ইংলিশে যেটাকে বলা হয় সেন্ট্রয়েড, ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সংজ্ঞা হলো
ত্রিভুজ এর মধ্যমা ত্রয়, দ্যাট মিনস তিনটা মধ্যমা পরস্পর যে বিন্দুতে সেট করে তাকে কি বলা হয়? ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। তাহলে কি বলছি? ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে সেট স্যার করে, ত্রিভুজে মধ্যমা ত্রিভুজের মধ্যমা ত্রয়, ত্রয় মানে ত্রয়। তিনটি মধ্যমা, ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পর যে বিন্দুতে সেট করে তাকে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড বলা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, সাপোজ এটা ও ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র পরস্পর 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে বিভক্ত হয়, 2:1 অনুপাতে। যেমন আমি যদি বলি ও এ অনুপাত ও ই সমান কি হবে? 2:1। তাহলে টুটা কোথায় হবে, ওয়ানটা কোথায় হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন কাজ করে। মাথায় রাখবেন, আপনার শীর্ষবিন্দু থেকে বরকেন্দ্রের দূরত্ব অলওয়েজ 2 একক হবে। শীর্ষবিন্দু থেকে বরকেন্দ্রের দূরত্ব 2 একক বলবেন, শীর্ষবিন্দু থেকে বরকেন্দ্রের যে দূরত্ব সেটাকে আপনি 2 একক বলবেন। তাহলে আপনার বুঝতে সহজ হবে। এবার আসেন, ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয়, ত্রিভুজটি যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু যেরকম তিনটা সমান, তাদের মধ্যমাও পরস্পর তিনটা কি হয়? সমান হয়। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ত্রিভুজ এর পরিসীমা, ত্রিভুজ এর পরিসীমা, ত্রিভুজ এর পরিসীমা, পরিসীমা বড় থাকবে কার থেকে? মধ্যমা, মধ্যমা এর যোগফল থেকে, মধ্যমা এর যোগফল থেকে পরিসীমাটা সবসময় কি থাকবে? বড় থাকবে। তার মানে আমরা এই ত্রিভুজের পরিসীমা কি বলতে পারি? এ বি সি, এ হলো পরিসীমা, এ প্লাস বি প্লাস সি। এটা বড় থাকবে তার যে তিনটা মধ্যমা আছে, সেই তিনটা মধ্যমার যোগফল থেকে বড় থাকবে। যেমন এ ই প্লাস আমরা যদি বলি এখানে এফ, এবং সি আমরা যদি বলি এখানে বি এবং জি, এই মধ্যমার যোগফল থেকে পরিসীমাটা সবসময় বড় থাকবে। আচ্ছা, এখানে আমরা আর না যাই, আরো কিছু আমাদের তথ্য আছে, আমরা সেই জায়গায় যাই। সেটা হচ্ছে, আমরা এবার আপনাদের সাথে ত্রিভুজের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তার অন্তকেন্দ্র। তো আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করি। সাপোজ এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, কেমন? এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের অন্তকেন্দ্র কাকে বলে? অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র ইংলিশে যেটাকে বলি আমরা ইন সেন্টার, ইন সেন্টার, এটা কাকে বলে? খেয়াল করে দেখেন, ত্রিভুজের কোন ত্রয়ের মধ্যবিন্দু, ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক, ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অন্তকেন্দ্র। সাপোজ এই বি কোণটার সমদ্বিখণ্ডক, এই এ কোণটার সমদ্বিখণ্ডক, এই সি কোণটার সমদ্বিখণ্ডক, এরা এই যে ও বিন্দুতে ছেদ করলো না, হ্যাঁ, এই ও বিন্দুটাকে বলা হয় অন্তকেন্দ্র। ঠিক আছে। মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এখন এই কাজটা করেন, সেটা হচ্ছে এই অন্তকেন্দ্র থেকে বিপরীত বাহুর সমান দূরত্ব, বিপরীত বাহুর যে দূরত্বটুকু অন্তকেন্দ্র থেকে, সেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করি, মানে রেডিয়াস। এই সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্ত অঙ্কন করেন, তাহলে ওই বৃত্তটা ওই ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যাবে, আর ওই বৃত্তের নাম হবে অন্তবৃত্ত, অন্তবৃত্ত। আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে অন্তবৃত্তটা কাকে বলা হয়। আর আরটাকে বলা হয় অন্তব্যাসার্ধ বা ইন রেডিয়াস, আর ওটাকে ইংলিশে বলা হয় ইন সার্কেল। ওকে। আচ্ছা, এবার আসেন আমরা ত্রিভুজের আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে পরিকেন্দ্র কাকে বলে? ত্রিভুজের পরিকেন্দ্র। সাপোজ এই ধরনের একটা ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজ এর, এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা পরিকেন্দ্র বের করতে চাচ্ছি। পরিকেন্দ্র মানে পরিসীমার সাথে রিলেটেড। তাহলে সেটা কিভাবে পাবো? ত্রিভুজ এর বাহুত্রয়ের লম্ব দ্বিখণ্ডক, যে লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকেই পরিকেন্দ্র বলে। ত্রিভুজের বাহু, বিসি একটা বাহু, সাপোজ এই যে বাহুটা আছে, এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ।
আবার এই এ বি যে বাহুটা আছে সেই বাহুটারও লম্ব সমদ্বিখণ্ডক, এবং এসি যে বাহুটা আছে সেই বাহুটারও লম্ব সমদ্বিখণ্ডক। এই যে তিনটা বাহু যে বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুটার নামই হচ্ছে এখানে পরিকেন্দ্র। পরিকেন্দ্র, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় সারকাম সেন্টার। সারকাম সেন্টার, কেমন, পরিকেন্দ্র। এবার এখানে আরেকটা বিষয়, মজার একটা বিষয় লক্ষণীয় আছে, সেটা একটু খেয়াল করেন। সেটা কেমন, যদি আমরা এই যে পরিকেন্দ্রটা আছে, এই পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দু এর যে দূরত্বটুকু, ঠিক আছে, পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্বটুকু সেটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা ইন্ডিকেট করি, যেটা কিনা এই বৃত্তের, এই ত্রিভুজ, এই বৃত্তের এখানে যে বৃত্ত অঙ্কন করব সেই বৃত্তের পরিবেশার্ধ হবে। এই আটটাকে বলা হবে ওই বৃত্তের পরিবেশার্ধ। এই সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করি, মজার ব্যাপার হচ্ছে এই বৃত্তটা ওই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে চলে আসবে। ঠিক আছে, আমরা যেহেতু হাতে অঙ্কন করছি তাই একটু এরকম মনে হচ্ছে। তো এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, ওই বৃত্তটার যে নাম হবে সেই বৃত্তটাকে বলা হবে পরিবৃত্ত। পরিবৃত্ত, নিশ্চয়ই নাম শুনে থাকবেন, পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তটা কোথায় হয়? ত্রিভুজের ত্রিভুজের বাহিরে হচ্ছে। আর অন্তবৃত্ত কোথায় হয়? ত্রিভুজের ভিতরে হয়। এবার আসেন আরেকটা মজার ব্যাপার আপনারা এখানে দেখবেন, যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র কোথায় হয় ভালো করে খেয়াল করে দেখেন। ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয়, সাপোজ এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কেমন, তাহলে এই সমকোণী ত্রিভুজ এর এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ, তাহলে তার পরিকেন্দ্র কোথায় হয়? এই যে এবি বাহুটা আছে, এই এবি বাহুর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, এবং সাপোজ এই যে বিসি বাহুটা আছে, এই বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক, আর এখানে এসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এরা পরস্পর এই যে বিন্দুতে ছেদ করেছে, এটাকে বলা হচ্ছে কি, পরি পরিকেন্দ্র। পরিকেন্দ্র, তার মানে আপনার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কি হয়? ও ত্রিভুজের মধ্যবিন্দুতে, ও ত্রিভুজের যে যে কোনো একটা মধ্যবিন্দুতে আপনার সেই পরিকেন্দ্রটা তৈরি হয়। আর যদি আর যদি আমরা এইখানে এইখানে যদি আমরা ওই পরিকেন্দ্র থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটাও পরিবৃত্ত হবে। আর সেটাও ওই ত্রিভুজের তিনটা বাহুকে কি, তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে আসবে। কেমন? আর যদি ওই ত্রিভুজটি আপনার সমকোণী ত্রিভুজ না হয়ে সেটা যদি কোনো কারণে স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে বিষয়টা কেমন হবে? খেয়াল করেন, এই হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, কেমন, এই স্থূলকোণী ত্রিভুজ এর এবিসি, সাপোজ আমাদের একটি স্থূলকোণী ত্রিভুজ, তার যে পরিকেন্দ্রটা সেটা কোথায় হবে? ধরেন এই হচ্ছে এ বি এর মধ্যবিন্দুর সংযোগ, মধ্যবিন্দুর এ বি বাহু যেটা আছে তার লম্ব সমদ্বিখণ্ডক, আর সাপোজ এটা হচ্ছে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে ধরেন এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখেন পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে? পরিকেন্দ্রটা তখন পরিকেন্দ্র, তখন আমরা দেখতে পাচ্ছি একদম ত্রিভুজের কোথায় চলে যাচ্ছে? বাহিরে চলে যাচ্ছে। আশা করি এই বিষয়গুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। একদম স্পষ্টত ক্লিয়ার হওয়ার দরকার নেই, আপাতত এতটুকু ক্লিয়ার হলেই হবে। এবার আমরা ত্রিভুজ সম্পর্কে আরো কিছু তথ্য দেখব, যে ত্রিভুজের, ধরেন এই হচ্ছে সমকোণী ত্রিভুজের কথা যদি বলি প্রথমে, আমরা হালকা কিছু দেখব, সমকোণী ত্রিভুজের সম্পূর্ণ দেখব না, হালকা কিছু। সেটা কি, ধরেন এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, অনেক কিছু আছে, জাস্ট অল্প করে আমি জাস্ট ক্ষেত্রফল আর পরিসীমা বাকি ত্রিভুজগুলোর কথা বলবো। ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? আপনারা হয়তো অনেকে বলবেন হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, কিন্তু না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বলবেন না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলবেন হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে একটা হলো এ বি, আর একটা হচ্ছে কি বিসি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, এমন করে বলতে হবে। হ্যাঁ, কেন কি কারণে এটা নিয়ে আরো কথা আছে, আমরা পরে বলবো। এবার এখান থেকে আমাদের যদি পরিসীমা জানতে চাই,
পরিসীমা। পরিসীমা আমরা ত্রিভুজের পরিসীমা মানে জানি লেন্থ অফ দা বাউন্ডারি, দ্যাট মিনস তিন বাহুর যোগফল এ বি প্লাস বিসি প্লাস এসি, একক। ঠিক আছে, পরিসীমা এককে, আপনার ক্ষেত্রফল বর্গ এককে আসে। এবার আমরা যদি সমকোণী ত্রিভুজ না বলে সমবাহু ত্রিভুজ বলি, খেয়াল করেন এই হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফলটা তাহলে কি হয়? সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর এখানে কি সমান। তাহলে আর কি কি বৈশিষ্ট্য আছে সমবাহু ত্রিভুজের? যেহেতু বাহু তিনটা সমান, তাহলে তাদের বিপরীত কোণগুলোও পরস্পর সমান হয়। আমরা জানি সমান সমান ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর কি হয়? সমান হয়। তার মানে এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণ এখানে কি হবে? সমান হবে। মজার ব্যাপার হচ্ছে ওই প্রত্যেকটা কোণের মান কি হবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে কত ডিগ্রি পাচ্ছি? 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, প্রত্যেকটি অন্তঃস্থ কোণে কি ডিগ্রি? 60 ডিগ্রি। এবার এই সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রে আপনি যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করেন, ক্ষেত্রফল এর কথা যদি চিন্তা করেন, তাহলে ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গ একক, বর্গ একক। কেমন? এখান থেকে আরেকটা জিনিস জানতে চাই, এই সমবাহু ত্রিভুজ থেকে ক্ষেত্রফল ভিন্ন আরেকটা জিনিস যেটা জানতে চাই, সেটা হচ্ছে তার যে লম্বটা বা উচ্চতা যেটাকে বলা হয়, এই ধরেন আপনার এখানে এ বি সি ডি, এ ডি উচ্চতা, এই উচ্চতার মানটা কত সেটাও জানতে চাই। তো উচ্চতার সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে এরকম। উচ্চতা এর সূত্র হলো আপনার √3/2 ইন্টু বাহু, 2 ইন্টু বাহু একক। এখন প্রশ্ন হলো এইটা কিভাবে আসছে, এটারও কিন্তু আলোচনা আছে। যেমন এই যে এডি উচ্চতাটা আছে, এটা এই বিসি বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করছে। তার মানে এইটাও একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, যার প্রত্যেকটা বাহুই আমি কি বলছি? এ বলছি। ঠিক আছে, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু এ। তাহলে তার মধ্যে থেকে একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করেন তো। ধরেন এই দিক দিয়ে আমরা যদি এই সমকোণী ত্রিভুজের কথাটা চিন্তা করি, যেটাকে আমরা বলতেছি এখানে এ ডি বি, ভালো করে খেয়াল করেন আমরা এখানে কোনটার কথা বলতেছি একটু খেয়াল করে দেখেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই বুঝতে সহজ হবে। আম, আপনি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এটা একটা সমকোণী ত্রিভুজ। চিন্তা করেন এই সমকোণী ত্রিভুজ এর আপনার অতিভুজ এবং লম্ব ভূমি, যেটা অপর দুইটা বাহু, এগুলো আমাদের কি কি হবে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমরা এই ত্রিভুজ এর উচ্চতা, উচ্চতা হচ্ছে কি এইচ। তাহলে এইচ সমান আমরা √, অতিভুজ স্কোয়ার মানে কি এ স্কোয়ার, মাইনাস ভূমি স্কোয়ার মানে এইখানে বিসি বাহুটা যদি এ হয়, তাহলে এই অংশটা হবে এ এর অর্ধেক, তার মানে a/2 হবে এই অংশের মান। তার মানে আমরা সেটাকে কি বলবো? a/2 হোল স্কোয়ার, পিথাগোরাস করে। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখেন এটা কি রেজাল্ট দেয়। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস a²/4। এটাকে আমরা ক্যালকুলেশন করলে 4a² মাইনাস a², তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3a²/4। তো এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, রুটটা ভেঙে দেই, তাহলে এখানে √3 একদম ভেঙে ভেঙে বলি, হ্যাঁ, √a² / 4। এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে √3/4, আর এ স্কোয়ার এবং রুট কাটা গিয়া ইন্টু কি এ। তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে √3 বাই, সরি, এটা আমাদের ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, এটা 4 হবে না, এটা 2 হবে। কেমন? বর্গমূল করলে তো 2 হয়ে যাবে। তাহলে আমাদের এইখানে বর্গমূলটা করি যদি, তাহলে আমাদের 2 হবে। তাহলে √3 এখানে 2 ইন্টু বাহু। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ এর উচ্চতার সূত্র, সমবাহু ত্রিভুজ এর উচ্চতার সূত্র। আশা করি বুঝতে পেরেছেন। সমবাহু ত্রিভুজ থেকে বেশ ভালো মাপের প্রশ্ন হয়।
এবার সমবাহু ত্রিভুজ থেকে আপনাদের আরো একটা ফ্যান্টাস্টিক তথ্য দেখাবো। সেটা থেকে প্রচুর প্রশ্ন হয় পরীক্ষার হলে। তো খেয়াল করে দেখেন, আমাদের এই হচ্ছে সাপোজ একটা সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজের ভিতর যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, কেমন, যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখেন। এই হচ্ছে সমবাহু ত্রিভুজের ভিতর একটা বৃত্ত অঙ্কন করলাম, কেমন। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার এখানে দেখেন। এখন এই যে বৃত্তটা, এই বৃত্তের রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াসের সূত্রটা কি হবে, যেখানে এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর এখানে কি সমান, দ্যাট মিনস এ। আমরা এটা সূত্রটা মাথায় রাখবো, এটা প্রচুর পরীক্ষায় আসে। তো আপনি এটা কিভাবে আসছে তার প্রমাণটা আমি ক্লাসে দেখাবো। না, রেডিয়াস সমান হবে এ বাই 2√3, a/2√3। যদি গল্পটা চেঞ্জ হয়ে যায়, গল্পটা চেঞ্জ হয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছি, ধরেন একটি বৃত্তের ভিতর, হ্যাঁ, এবার আমরা দেখি যে বৃত্তের ভিতর যদি আপনার সমবাহু ত্রিভুজ অঙ্কন করা থাকে, সাপোজ এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতর আমাদের কি অঙ্কন করা আছে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা আছে। তাহলে সাপোজ এই হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ বৃত্তের ভিতর অঙ্কন করা আছে। তখন তখন আমরা কি করব, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন এই বাহু এ, এটা এ, এটা এ, তাহলে এই বৃত্তের রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াস, দ্যাট মিন্স আর এর মানটা তখন কি হবে, এই বৃত্তের রেডিয়াস আর এর মানটা কি হবে, তখন আর এর যে সূত্রটা হবে সেটা হচ্ছে a/√3। এই দুইটা জিনিস কিন্তু আপনি একটু ভালোভাবে মাথায় রাখবেন। যেমন এখান থেকে বিসিএস একটা কোয়েশ্চেন ছিল, কেমন কোয়েশ্চেন ছিল, রেডিয়াসের মান যদি 6 হয়, রেডিয়াসের মান যদি 6 হয়, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। যারা একটু বিগত সালে কোয়েশ্চেন পড়েন তারা কিন্তু এই প্রশ্নটা নিশ্চয়ই পেয়েছেন। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল এর সূত্র আমরা কি জানি, এর সূত্র আমরা জানি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে এইখানে যদি আমি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার কার মান আগে বের করতে হবে, এর মানটা আগে বের করে নিতে হবে। এখন এর মানটা আমরা পাবো কোথায়, খেয়াল করে দেখেন, ত্রিভুজের বৃত্তের ভিতর যদি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা থাকে, তখন আমরা জানি রেডিয়াস সমান হয় a/√3। তাহলে এখান থেকে আমরা, রেডিয়াসের মান 6 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু কার মানটা বের করতে পারি, এর মানটা বের করতে পারি। তাহলে এর মান কি হবে, 6√3। ইয়েস, আমরা এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা এই জায়গায় এর রিপ্লেসমেন্টে এর মানটা বসিয়ে দিই, তাহলে খেয়াল করে দেখেন, √3/4 ইন্টু 6√3, তার উপরে কি হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, √3/4, 6 6 কত, 36 ইন্টু 3। তাহলে 4 দিয়ে 36 কাটলে 9, 4 নং 36, 3 নং কত, 27। তার মানে 27√3 বর্গ একক। ঠিক আছে, পরীক্ষায় আসা কোয়েশ্চেন কিন্তু এরকম আরো অসংখ্য কোয়েশ্চেন আসবে। ওকে, ত্রিভুজ থেকে। এবার আসেন আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে কথা বলি। সমবাহু গেল, এবার আমরা আলোচনা করি সমদ্বিবাহু ত্রিভুজের বিষয়টা নিয়ে। ধরেন এই হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, যে ত্রিভুজ এর দুইটি বাহু পরস্পর কি সমান। তো আমরা আবার একটু আঁকি, এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা কি বলছি, দুইটি বাহু পরস্পর সমান থাকবে। ওকে, তাহলে এই ABC, এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ধরে নেন এখানে অনেকটা সমবাহু ত্রিভুজের মতো হয় না, একটু কম বেশি হয়ে গেছে। ধরেন আমি এটাকে বাদ দিয়ে আঁকি, আমরা অন্যভাবে এখান থেকে আঁকি। তো এই হচ্ছে আমাদের একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC, সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর কি সমান, দ্যাট মিনস এটা যদি এ হয় তাহলে এটাও এ, আর এটা হচ্ছে কি তাহলে বি। আর আমরা একটা উপপাদ্য জানি, সেটা কি, সমান বাহুর বিপরীত, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, ত্রিভুজের সমান হয়। তাহলে এই দুইটা বাহু যেহেতু সমান, এই দুইটা কোণও পরস্পর কি হবে, সমান হবে। তো এই সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আমরা জাস্ট ক্ষেত্রফলটা একটু দেখি, এটাই বেশি পরিমাণ পরীক্ষায় আসে। ক্ষেত্রফল সমান b/4 √/4 s স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আপনি কিন্তু যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করতে পারবেন হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়ে। তবে কন্ডিশন হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা থাকতে হবে। যেমন এইখানে আমি যদি এই সমবাহু ত্রিভুজের কোনো কারণে এখানে যদি আমার উচ্চতা দেওয়া থাকতো, তাহলে কিন্তু উচ্চতাটা যদি দেওয়া থাকতো তাহলে আমি এই ক্ষেত্রফল সূত্র অ্যাপ্লাই না করে আমি চাইলে এইটাও বলতে পারতাম হাফ ইন্টু ভূমি। ভূমি মানে হচ্ছে এখানে কি বিসি, যেটাকে হাফ ইন্টু ভূমি বি ইন্টু উচ্চতা কি এইচ, আমি এটা দিয়েও করতে পারতাম। যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে আমার ওই সূত্রে আশ্রয় যেতে হবে। তার মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় হাফ ইন্টু ভূমি উচ্চতা, তবে উচ্চতা দেওয়া থাকতে হবে। আর এই জন্য বলেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এক্স্যাক্টলি একটু অন্যভাবে বলবেন, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন সংলগ্ন দুই বাহুর গুণফল। কেমন? এবার আসেন আমরা লাস্ট আরেকটা ত্রিভুজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর ভিন্ন, মানে কেউ কারোর সাথে কি নাই, মিল নাই, সেই ক্ষেত্রে কেমন হবে দেখেন, তিনটাই ভিন্ন ভিন্ন বাহু। এই হচ্ছে সাপোজ একটি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এখানে আমরা বলি যে এ বি সি, এটা হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করার আগে আরো একটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে সেমি পেরিমিটার। দ্যাট মিনস এস এর মান বের করে নিতে হয়, সেমি পেরিমিটার। তাহলে পেরিমিটার মানে কি? তিন বাহুর যোগফল ভাগ টু। তাহলে যেটা আসে সেটা হচ্ছে সেমি পেরিমিটার। আর তখন ক্ষেত্রফলের সূত্রটা হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু কি এস মাইনাস সি বর্গ একক। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তবে আপনি চাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এটা দিয়ে বের করতে পারবেন। যদি আপনার উচ্চতা দেওয়া থাকে তখন আপনার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি মানে কি, ভূমি মানে হলো এখানে বিসি, পূরণ কি উচ্চতা মানে কি এইচ বর্গ একক। তবে এটা কখন? যখন উচ্চতা দেওয়া থাকবে। যদি উচ্চতা দেওয়া না থাকে তখন এরকম স্পেসিফিক আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল গুলো কিন্তু চলে আসে। ঠিক আছে? এবার আসেন আমরা, এবার আসেন কি আপনাদের কি আরো ইচ্ছা আছে? হুম? মনে হচ্ছে কি ফেড আপ হয়ে যাচ্ছেন না? এতক্ষণ এরকম একটা বোরিং জিওমেট্রির সবচেয়ে কঠিন আপনাদের কাছে যেটা মনে হয়, এরকম অজস্র তথ্য মনে রাখা ইত্যাদি ইত্যাদি উপপাদ্যগুলো কি নিতে পাচ্ছেন? জি না, তাই নিতে এগুলো সবসময় মুখস্থ করতে করতে অভ্যস্ত, এই জন্য বোঝাচ্ছেন যে একটু বোরিং লাগতেছে। উপায় নাই, এগুলো সব জানতে হবে। আমি যা বলতেছি সবগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে, সবগুলো থেকে। আপনি যদি বিগত সালের কোশ্চেন দেখেন, আপনারা তো এখনো কেউ হয়তো জব সলিউশন ঠিকঠাক মতো এরকম পড়েন না, সুতরাং আপনারা টের পান না। যদি পড়তেন তাহলে এই জিনিসগুলো কিন্তু টের পাইতেন। ঠিক আছে? তো যদি বিরক্ত হন তাহলে আর তথ্য দিব না, কারণ এইভাবে বলতে গেলে আরো ঘন্টার ঘন্টা চলে যাবে, কিন্তু একের পর এক তথ্য আসতে থাকবে আর আপনি ফেরা হইতে থাকবেন। ঠিক আছে? আচ্ছা, আপনারা বললে আলোচনা করব, আদারওয়াইজ এখানেই থেমে যাব। কি বলেন? দেখেন আমি কিন্তু ত্রিভুজ জিওমেট্রির টু ডাইমেনশন নিয়ে কথা বলতেছি, এর আগে ওয়ান ডাইমেনশন বলেই নাই। মানে কোন রেখা বাহু এগুলো নিয়ে কথা বলেই নাই, কোণের প্রকারভেদ ইত্যাদি। আমি ডিরেক্ট টু ডাইমেনশনে আসি। থ্রি ডাইমেনশনে তো যাই নাই, সলিড জিওমেট্রি যেটা সেটাকে এখনো যাই নাই। টু ডাইমেনশনে প্রচুর আলোচনা আছে, এখনো শেষ হয়নি। Just এখনো ত্রিভুজে পড়ে আছি। আমি আয়তক্ষেত্রে যাই নাই, বর্গক্ষেত্রে যাই নাই, তারপরে রম্বসে যাই নাই, ট্রাপিজিয়ামে যাই নাই, সমান্তরালে যাই নাই, সামান্তরিক যেটা সেটাতে যাই নাই, ইত্যাদি ইত্যাদি। এখন আপনারা আমাকে একটু বলেন আমি কি এখানেই শেষ করে দিব কিনা? স্যার আজকে এখানেই শেষ করবো, অন্য একদিন। অন্যরা কি বলেন? তো যে যাই বলেন, আজকে যে ক্লাসটা আমি আপনাদের নিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসটা যদি রেকর্ডিং থাকে, নিশ্চয়ই থাকবে। স্যার আরেকটু পড়ান। আর একটু পড়াবো? আচ্ছা, আহ অবশ্যই তাহলে এই ক্লাসটা একটা সময় পরে দেখে নেবেন। আপনি যখন একটু প্রো লেভেলে আসবেন মোটামুটি, তখন এই ক্লাসগুলো দেখে নেবেন, তখন আবার খুব ভালো লাগবে এই জায়গাগুলো। আচ্ছা, আমরা কোথায় জানি ছিলাম? ত্রিভুজ নিয়ে কথা বলতেছিলাম, ত্রিভুজের ইত্যাদি ইত্যাদি যে বিষমী বাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলতেছিলাম। দেখেন, ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবাই জানি যে ধরেন সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ, বলেন না যে ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি
তাহলে তার বহিস্থ কোণের সমষ্টি কত হয়? এমনটা কিন্তু প্রশ্ন প্রচুর আসছে এই প্রশ্ন। দেখেন, আমরা এখানে একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমরা কিন্তু মুখস্থ জানি, কি জানি, ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে উৎপন্ন বহিস্থ কোণ নাকি 360 ডিগ্রি। সেটা কেন, কিভাবে? ধরেন আমরা এই এ বি সি যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজে ধরেন এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম, ঠিক আছে। আবার ধরেন আমরা এই যে বাহুটা আছে এটাকে এদিকে বর্ধিত করলাম, আবার ধরেন যে এই বাহুটা আমরা এদিকে বর্ধিত করলাম। ফাইন। এখন দেখেন তিনটা বাহুকে আমরা স্পেসিফিক আলাদা করে বর্ধিত করছি। এতে করে উৎপন্ন কোণগুলো, ধরেন এই যে কোণটা, এটার নাম দিলাম আমরা এক্স, আর এটার নাম দিচ্ছি ধরেন ওয়াই, আর এটার নাম দিচ্ছি ধরেন জেড। আর তার অন্তঃস্থ কোণ ধরেন এটা এ, এটা বি, এবং এটা কি সি। এখন আমরা আপনাদের প্রমাণ করে দেখাবো যে ত্রিভুজের তিনটি বহিস্থ কোণের যোগফল কেন 360 ডিগ্রি হয়। তো আমরা এই যে এক্স কোণটা আছে, বহিস্থ কোণ এক্স, এই বহিস্থ কোণ সমান আসলে কি হয়? আমরা একটা উপপাদ্য জানি, সেটা কি? ত্রিভুজের বহিস্থ কোণ সমান তার অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। দ্যাট মিনস এক্স কোণটার অন্তস্থ কোণ হচ্ছে এ, আর এ এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে কি বি এবং সি। তার মানে এক্স সমান হবে বি প্লাস সি। এবার যদি আপনি কোথায় আসেন, অপর আরেকটাতে যদি আসেন, আমরা যদি এবার ওয়াই এ চলে যাই, তাহলে ওয়াই সমান আমরা কি বলতে পারি? খেয়াল করে দেখেন, ওয়াই এর অন্তঃস্থ কোণ বি, তার বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে কি এ এবং সি। তার মানে ওয়াই সমান আমরা কি বলতে পারি? এ প্লাস সি। এবার আসেন আমরা চলে যাই হচ্ছে কোথায়, আমরা এবার চলে যাই হচ্ছে জেড এ। তো জেড এর অন্তঃস্থ কোণ সি, তার বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে বি এবং সি। তার মানে আমরা জেড সমান বলতে পারি বি এবং এ, তার মানে বি প্লাস এ। এখন এদেরকে আমরা একটু যোগ করে দিই, দেখেন কি আসে। এদিকে যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ওইদিকে যোগ করলে এ দুইবার, বি দুইবার, সি দুইবার। তাহলে আমরা তো এমনটা বলতে পারি না, 2a প্লাস 2b প্লাস 2c। আমি একটা লাইন সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম। তাহলে পরবর্তীতে কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 × a প্লাস বি প্লাস সি। এবার আপনাদের মনে পড়ে কিনা, কি এ প্লাস বি প্লাস সি মানে কি? এই ত্রিভুজের অন্তঃস্থ কোণ না? তো আমরা কি জানি, ত্রিভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে 2 × 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা 18 × 2 = কত? 36, 360 ডিগ্রি। তার মানে দেখেন, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে বহিস্থ কোণ, সেটা সমান আমরা বলতে পারি 360 ডিগ্রি। বুঝতে পেরেছেন? তাহলে এবার আরেকটা জিনিস আপনাদের বলে নেই, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের একটা বাহুকে একদিকে করে বর্ধিত করছি, প্রত্যেকটা বাহুকে একদিকে বর্ধিত করছি, এতে করে উৎপন্ন কোণ যেটা হয়েছে সেটা হচ্ছে 360 ডিগ্রি। যদি প্রশ্নটা এমন করতো যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করা হয়, প্রত্যেকটি বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করা হয়, তাহলে উৎপন্ন বহিস্থ কোণের সমষ্টি কত? বা একদিকে উৎপন্ন বহিস্থ কোণ কত? 360। তাহলে আপনি যদি দুই দিকে করেন, তাহলে দুই দিকে করলে এই এক্স এখানে চলে আসবে, ডাবল এক্স। মানে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, কেন, কি কারণে? কারণ আমি ওয়ান ডাইমেনশন পড়াই নাই, কোণ রিলেটেড আপনারা বলতেও পারবেন না, ওটা যখন বলবো তখন পারবেন। এই এক কোণ এই এক কোণ পরস্পর সমান, আবার এই ওয়াই এই ওয়াই পরস্পর সমান। কেন সমান? বিপরীত কোণ। আচ্ছা, এগুলো তো আমি আপনাদের পড়াই নাই। জেড জেড সমান, এখানে সি আর সি সমান হবে, ঠিক আছে, সি আর সি সমান হবে, ইত্যাদি। এখানে আমাদের এক্স এক্স সমান। তাহলে দেখেন, এক্স দুইটা, ওয়াই দুইটা, জেড দুইটা। তার মানে আমরা কি বলতে পারি? 2 × x + y + z। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আপনি কি পাইছিলেন? 360 ডিগ্রি পাইছেন। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 720 ডিগ্রি। তার মানে আমরা কি বলতে পারি? একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করা হয়, তখন উৎপন্ন কোণ বহিস্থ যেগুলো হবে, তাদের উৎপন্ন কোণ হবে 720 ডিগ্রি। আর একদিকে যদি বর্ধিত করা হয় প্রত্যেকটা বাহুকে, তাহলে হবে 360 ডিগ্রি। এইবার আসেন আলটিমেট কথায় আসি, যে কোনো বহুভুজেরই বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। কারণ কি জানেন? সবগুলো বহুভুজই আলটিমেটলি মিশে যায় কোথায়? আলটিমেটলি মিশে যায় বৃত্তে। আলটিমেটলি বৃত্তে মিশে যায়। তাই বৃত্তের উৎপন্ন কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই জন্য সেটা ত্রিভুজ হোক, আপনার সেটা চতুর্ভুজ হোক, আপনার সেটা পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, এখানে যত বাহু বাড়তে থাকুক না কেন, সবাই কিন্তু বৃত্তের বাহিরে না,
আলটিমেটলি কি এটা কি হয়ে যাবে, এইরকম একটা বৃত্তে রূপান্তর হয়ে যাবে। আর বৃত্ত মানে কত ডিগ্রি আমরা জানি, 360 ডিগ্রি। এই জন্য আমরা বলে থাকি ত্রিভুজের যে কোনো বহুভুজের বহিস্থ কোণ এর সমষ্টি হলো 360 ডিগ্রি। অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ একজন হ্যান্ড রেজ করেছেন, কেন করেছেন বলবেন? স্যার এটা বলে উঠে গেছে স্যার, বলে উঠে গেছে স্যার। আচ্ছা, কোথা থেকে বলছেন? হোম ডিস্ট্রিক্ট কোথায়? জি স্যার, কুতুবদিয়া, কক্সবাজার স্যার। ও মাই গড, কক্সবাজার! এই জি স্যার। আপনাদেরকে গেলে কক্সবাজার পাবো? ইনশাআল্লাহ স্যার, আপনারা আসেন যে কোনো স্যার মুহূর্তে, ওপেন কুতুবদিয়া আছেন, থেকে আমরা একটু কক্সবাজার ঘাটালের দূর মধ্যে আছে। আছি, কুতুবদিয়া একটু দূরত্ব আছে স্যার। কুতুবদিয়া কক্সবাজার দূরে আছে? তাহলে তো হবে না। জি মহেশখালী স্যার, কি? এমনি 2.5 ঘন্টা 2 ঘন্টার পথ স্যার, তাহলে এটা কক্সবাজার থেকে। এটা খুব একটা দূরে না। আচ্ছা ঠিক আছে, কক্সবাজার ঘুরতে গেলে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ কে স্যার, আসেন স্যার। আর কে কে আছেন বলেন, উত্তরবঙ্গ থেকে কে কে আছেন? আমরা অনেক জটিল পড়াশোনা করছি, আর করব না। আপনারা আর মানে একদম ফেডাপ হয়ে যাচ্ছেন। আর সব মাথার উপর দেখেছে। অনেকটা এরকম স্যার, মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে গেছে। আর ভালোই দেখেন, লাগছে আমার, ভালো গেছে লাগছে। মাথার উপর দিয়া, অথচ অথচ আমরা যা আলোচনা করছি তা হচ্ছে পিওর বেসিক। একদম পিওর বেসিক আলোচনা করছি। এরকম খাঁটি বেসিক আপনি কোথাও পাবেন না, এমন করে পাবেন না। বই পুস্তক পড়ে আপনি হয়তো এত সহজে অ্যাবজর্ব করতে পারবেন না, যেটা আমি আলোচনা করে ব্যাখ্যা দিয়ে, হ্যাঁ, ভিজুয়াল প্রেজেন্টেশন দেখাচ্ছি, তাও যে জিনিসটা বুঝতেছেন না, সেটা বই পড়ে বুঝতে কেমন লাগবে চিন্তা করেন। ঠিক আছে? আর জিওমেট্রি আপনাকে ছাড়বে না, আপনি ছাড়বে, এখান থেকে প্রশ্ন সব সময় বেশি হয়। ঠিক আছে? আর ক্লাস 5 থেকে 10 পর্যন্ত বইগুলো পড়লে জিওমেট্রি এনাফ আপনাদের জন্য, এর বেশি কিছু লাগবে না। আচ্ছা, আমরা আর কথা না বাড়াই। আপনারাও আহ, এই মুহূর্তে এই ক্লাসটা করে একদমই হ্যাং হয়ে গেছে আপনাদের মাথা। আজকে এই পর্যন্তই থাক। সবার প্রতি রিকোয়েস্ট এটাই থাকবে, জি আপনারা স্যার। পড়াশোনা নিজ দায়িত্বে করতে হবে। আপনারা কারো মোটিভেশন নিয়ে পড়াশোনায় চালিয়ে যেতে পারবেন না দীর্ঘ সময়। দীর্ঘ সময় যদি আপনি পড়তে চান, দীর্ঘ সময় যদি টেবিলে বসে থাকতে চান, তাহলে দিন শেষে আপনার মোটিভেশন আপনাকেই নিতে হবে। সো সেলফ মোটিভেটেড হওয়ার চেষ্টা করেন সব সময়। সেলফ মোটিভেটেড। পৃথিবীর যারা সফল মানুষ ছিল, তারা প্রত্যেকেই সেলফ মোটিভেটেড ছিল আলটিমেটলি। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শেষ? এর জন্য শেষ। ক্লাস ছিল 2 ঘন্টা করে, 9টা থেকে 11টা পর্যন্ত হওয়ার কথা। হওয়ার কথা ছিল, এখন তো আজকে প্রথম দিন বা দ্বিতীয় দিনের জন্য। আচ্ছা।